আমরা জানি না ৯ তারিখে আসিফ নজরুল ভারত, প্রথম আলো এবং ডেইলি স্টারের সহায়তায় কি ষড়যন্ত্র নিয়ে তারপরে বসে আছেন। কারণ যেই দেশে গেল ২ দিন আগে বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়েছে, সেই কনস্টেবলকে গাজীপুরে দেওয়া হয়েছে, গুলি করে এই জামিন দেওয়া হয়েছে, সেই কনস্টেবল পলাতক। পর্যায়ে কনস্টেবল আকরাম অতি উৎসাহী হয়ে হৃদয়ের পেছন দিক দিয়ে গুলি করে, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। বিডিআরের যেই সদস্যরা এখনো পর্যন্ত শেখ হাসিনার সাজানো মামলায় ভারতীয় ষড়যন্ত্রের কারণে জেলখানায় বন্দী আছেন, তাদের মধ্যে ৮৩৪ জন মোট সংখ্যা। এর মধ্যে গেল ১৫ বছরে ৫৬ জনকে তারা হত্যা করেছে। তবে একটা জিনিস জানিয়ে রাখি আজকে, সেটা হচ্ছে যে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমরা সবসময় বলে থাকি যে ৫৭ জন বা ৫৮ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তার প্রায় দ্বিগুণেরও বেশি বিডিআর সদস্য মারা গিয়েছেন, হত্যা করা হয়েছে। কিভাবে হত্যা করা হয়েছে, কি হয়েছে, সেই পিলখানার যিনি পেশ ইমাম ছিলেন, সেই ইমাম সাহেবকেও হত্যা করা হয়েছে। কিভাবে হয়েছে সেটা আমি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা অনুসন্ধান চলছে এখনো পর্যন্ত, সেটাতে আপনারা জানতে পারবেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল আয়োজনটার কারণ হচ্ছে একদিন পরেই বিডিআর এর যে মামলাটি আছে, বিস্ফোরক দ্রব্য মামলা, সেটির জামিন শুনানি আছে। আপনাদের গত মাসেই বলেছিলাম যে বারে বারে এই একইভাবে কালক্ষেপণ করা হচ্ছে। একবার পিপি নিয়োগ দেওয়া হয় নাই, এরপরে পিপি নাই, এরপরে পিপি রায় পড়ে দেখার সময় পায় নাই, নানান ভাবে তারা এটার সময় ক্ষেপণ করার চেষ্টা করছে। আমরা জানি না ৯ তারিখে আসিফ নজরুল ভারত, প্রথম আলো এবং ডেইলি স্টারের সহায়তায় কি ষড়যন্ত্র নিয়ে তারপরে বসে আছেন। তবে আমরা এতদিন ধরে যেটা মনে করেছি যে দেশের সরকারকে একটু সময় দেওয়া দরকার, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়। আমি আসিফ নজরুল সহ সরকারকে এইটুকু বলে দিতে চাই, বিডিআর এর এই ৮৩৪ জন না শুধু, যারা মারা গিয়েছেন এবং বিডিআর এর সাথে বাংলাদেশের ১৮ কোটি মানুষ আছেন। এবার যদি কোনো কারণে বিভিন্ন ধরনের সুতায় এটাকে কালক্ষেপণ করার চেষ্টা করা হয়, তাহলে এবার পরিস্থিতি অন্যদিকে যাবে। দেশের অবস্থা কোন দিকে যাবে, দেশের পরিস্থিতি ঠান্ডা থাকবে কি থাকবে না, কারা ক্ষমতায় থাকবে, কারা চলে আসবে, এসব নিয়ে আসলে বিডিআর এর সদস্যরা চিন্তা করবেন এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহায়তা করব, দেশের মানুষও সেটা করবে। কারণ যেই দেশে গেল ২ দিন আগে বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়েছে, সেই কনস্টেবলকে গাজীপুরে দেওয়া হয়েছে, গুলি করে এই জামিন দেওয়া হয়েছে, সেই কনস্টেবল পলাতক। সেই জজ সাহেবকে ওএসডি করা হয়েছে। ওএসডি কি, ওরে গ্রেপ্তার করতে হবে, ও কয় টাকা নিয়েছে, কার হয়ে কাজ করেছে, এটা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করতে হবে। সো এই অনেক ধরনের কাজকর্ম চলছে, আমরা এগুলো দেখছি। বিডিআর এর এই ঘটনা নিয়ে আমরা কোনো ধরনের আমি বলবো যে যদি নাকি ষড়যন্ত্র করার ইচ্ছা থাকে সরকারের, সেখান থেকে সরকার বেরিয়ে আসবে। আমি শুরুতে একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই, সেটা হচ্ছে বিডিআর এর এই ঘটনাটি নিয়ে একটা প্রজ্ঞাপন, যে কমিশন গঠন করা হয়েছে, সেখানে একটা প্রজ্ঞাপন করা হয়েছে। আচ্ছা, এইটা হাসিনুর ভাই আপনি নিশ্চয়ই দেখছেন, এটা যে হত্যাকাণ্ড সহ সংঘটিত অপরাধ প্রতিরোধ, হত্যাকাণ্ড সহ সংঘটিত অপরাধে ইতিমধ্যে দায়েরকৃত মামলা এবং সংশ্লিষ্ট মামলায় অভিযুক্তগণের দায় অপরাধ অক্ষুণ্ণ রেখে সংশ্লিষ্ট মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি এমন প্রকৃত অপরাধীদেরকে তদন্ত প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করুন। আচ্ছা, আমি এইটার মানেটা একটু হাসিনুর ভাই আপনার কাছ থেকে জেনে তারপরে আমাদের আইনজীবীর কাছে। ভাই এই বিষয় নিয়ে আমরা চর্চা করছি আজকে সন্ধ্যায়, ড্রাফট আমরা করছি, আসিফ নজরুল ভাইয়ের সাথে আমরা বসে এইটা থাকলে কোনো তদন্ত করা যাবে না। আমার বিশ্বাস ওনার সংশোধন করবে ন্যায় বিচার, ন্যায় জনস্বার্থে। আমরা যে সত্যিকারের ঘটনা জানতে চাই, জাতিকে জানাতে চাই, বিশ্বকে জানাতে চাই আসলে বিডিআর ঘটনায় কারা জড়িত ছিল, কেন করা হয়েছে, তাহলে আমাদের উচিত সেটা ওই ব্যক্তি যে জেলখানায় আছে, আমি বিশ্বাস তাদের সাথে কথা বলে সত্য ঘটনা তারা বলবে। তো দণ্ড মাফ করবো না, দণ্ড বাদ দিয়ে দিব, আশা কি করবো, একটা কমিশন করবে, তারা তার অধিকার আছে না, কেউ ন্যায় বিচার পায় না, ন্যায় বিচার দরকার আছে। এরই মধ্যে যে বিচারে যতজনকে নেওয়া হয়েছে সবই তো নিরপরাধ, সবাই আমি মনে করি প্রতিটা মানুষ। কারণ শেখ হাসিনার এই সরকার যেটা করেছে ৯ তারিখ পরপরই যারা সত্য কথা বলতে চেয়েছে তাদেরকেই নিয়ে তারপর র্যাব 2 র্যাব 1 অত্যাচার করা হয়েছে। কেউ তারপরে আর কথা বলতে, আমি বিডিআর এদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছে যে ভাই 25 তারিখের পরে যখন কিনা আমরা বিডিআর এর এখানে, আমরা তো জানি যে আমরা নিরপরাধ, ইভেন যারা হসপিটালে ছিল বলছে ভাই আমরা তো জানি আমরা নিরপরাধ, আমাদের কি হবে, এখানে সিসি ক্যামেরা আছে, সবকিছু আছে, কারা করেছে সব দেখা গিয়েছে। সো আমরা আমাদের মতো খুব নিশ্চিন্তে ঘুরে বেরিয়েছি। মসজিদের ইমাম সাহেব যিনি কিনা দরবার হলে ছিল, কোরআন তেলাওয়াত করেছে ওই দিন, তিনি সব দেখেছেন এই ঘটনার, সেই কারণে তাকে সবার আগে হত্যা করা হয়েছে। সো এই জিনিসগুলো প্রমাণ করে যে যারা সত্য কথা বলতে চেয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে। অতএব আমি মনে করি জেলে যারা ছিল সবাই নিরপরাধ। যারা খুন করেছে, অবশ্যই বিডিআর অনেক সৈনিক সেখানে জড়িত ছিল, তারা সেটা হয়তো ষড়যন্ত্রের সাথে জড়িত না, কিন্তু পরবর্তীতে তারা সেটার সাথে যুক্ত হয়েছে, তাদের বিচার হোক, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু বিচারের নামে যারা কিনা নিরপরাধ তাদেরকে হত্যা করা হবে, ফাঁসিতে দেওয়া হবে, এটা থেকে অবশ্যই সরকারকে বেরিয়ে আসতে হবে। এবং আমরা আজকে এখান থেকে সরকারকে বলতে চাই এই উঙ্গু নাম্বার যে অধ্যাদেশ সেটা এখান থেকে সরাইতে হবে। অ্যাডভোকেট পারভেজ হোসেন আপনার কাছে যাই। পারভেজ ভাই, এখন পর্যন্ত মামলার যে অবস্থা, আপনার কাছে কি তথ্য মনে হচ্ছে কিনা যে এবারও আগের মতো শুনানির সময় কোনো ধরনের সরকার ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছেন? অসংখ্য ধন্যবাদ। আমি নিজকে খুব সৌভাগ্যবান মনে করছি যে যেকোনো ওয়েতে, যেকোনো একটা টপিক্সে ইলিয়াস ভাইয়ের সাথে, কারণ হচ্ছে যে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, আমি আমার বিশ্বাস থেকে বলছি, আমরা একটা সময় ইলিয়াস ভাই একটু এই টপিক্সের বাইরে একটু কথা বলবার ইচ্ছে করছে, বিশেষ করে 2014, 2018, 2024 নির্বাচনের পরে
যখন আমরা ক্লান্ত হইনি, আমরা তখনও আস্থা বিশ্বাস নিয়ে মাঠে আছি। অসংখ্য জনগণ যাদের সাথে দেখা হতো প্রশ্ন করতেন যে ভাই কি হলো, এভাবে চলবে, কিছু করতে পারলেন না। তা আমাদের একটি উত্তর ছিল যে আমরা আসলে সব চেষ্টা করেছি, যতগুলো বই ছিল সব বইতে চেষ্টা করেছি, সবগুলি এক্সস্টেড। এখন আপনারা আল্লাহর কাছে বলেন যদি আল্লাহ কোন একটি রাস্তা দেখায়। যাই হোক, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা স্বাধীনতার কথা শুনেছি, স্বাধীন বাংলাদেশ দেখেছি, কিন্তু স্বাধীনতার সুফলটা পাইনি, ভোগ করতে পারিনি। এই জনগণ 5ই আগস্টের পরে আজকে স্বাধীন নব এই বাংলাদেশে স্বাধীনতা ভোগ করছে। যেটা বলছিলাম খুব কষ্টের সাথে, সেটা হচ্ছে যে এই বিডিআর ঘটনাটি ইতিমধ্যে ইলিয়াস ভাই বলেছেন যে আসলে এটা কি হয়েছিল। আমি এই মামলার সাথে সংশ্লিষ্ট থাকার কারণে সবচেয়ে দুঃখের সাথে প্রথমে যেটা বলতে চাই, বাংলা ভাষায় একটি কথা আছে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। আমরা জামিন শুনানি করতে গিয়ে যখন আমাদের নবনিযুক্ত প্রসিকিউশন, এই স্বাধীন বাংলার নতুন প্রসিকিউশন যখন বলে যে আপনারা জামিন চাচ্ছেন, জামিনের জন্য চিৎকার করছেন, আপনাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে দেশপ্রেমিক 57 জন সেনা অফিসার এখানে শহীদ হয়েছিলেন, হত্যা হয়েছিলেন। তাদের ভাষ্যটা সেই আওয়ামী ভাষ্যের মতোই মনে হয় যেন আজকে যারা ভেতরে আছেন এই 834 জন যারা এখানে বিনা চিকিৎসায় দীর্ঘদিন ধরে মরে গেছেন। আপনি শুনলে অবাক হবেন ইলিয়াস ভাই, আমি 2020 সালে এবং 2015 সালে দুইবারই প্রায় 3.5 মাস করে এবং 4.5 মাস করে আমি মোট 8 মাস জেলে ছিলাম। এই বিডিআর সদস্যদের অবস্থান দেখেছি। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করেছি তখন যখন এই বিডিআর সদস্যরা বিনা চিকিৎসায়, না খেয়ে না পরে, যখন তারা ওখানে মানে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন, তখন তাদেরকে গোসল করানোর সুযোগ আমাদেরটা হয়েছিল। এই সংখ্যাটা 1-2 জন না। এবং আরো ভয়ঙ্কর রিপোর্ট হচ্ছে যেসব সৈনিকরা বিবাহিত ছিলেন এদের অলমোস্ট প্রায় 90%-এর ওয়াইফ চলে গেছে। এই চলে গেছে কারণ এরা নিশ্চিত ছিলেন যে এই সরকার যতদিন থাকে কোনোদিন এই তার স্বামী বেরোতে পারবে না, মুক্তি পাবে না। সো এই সংসারে আর তার থেকে কি হবে। তার মানে তারা স্ত্রী হারিয়েছেন, কোনো কোনো ক্ষেত্রে নিজেরা এভাবে বিনা চিকিৎসায় খাদ্যের অভাবে এভাবে মরেছে। এই যখন অবস্থা, তখন গভর্নমেন্ট যে পদ্ধতিটা অবলম্বন করলো, যেটা আমাদের সামনে একটি চমৎকার উদাহরণ ছিল। আপনার নিশ্চয়ই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার কথা মনে আছে। এই মামলাটি একটি মিথ্যা ভিত্তির উপরে নতুন করে প্রতিষ্ঠিত হলো তখন যখন এই মামলায় 61 জন সাক্ষী হয়ে গেল। এই 61 জন সাক্ষী হওয়ার পরে প্রসিকিউশনের পক্ষ থেকে নতুন করে একটি আবেদন করা হলো অধিকতর তদন্তের জন্য। সে অধিকতর তদন্ত যখন শুরু হলো, বিজ্ঞ আদালত যখন, বিচারিক আদালত যখন অধিকতর তদন্ত মঞ্জুর করলেন, তখন পুরনো যে আসামিরা ছিলেন সঙ্গত কারণে, আইনের প্রক্রিয়ার কারণে তারা সবাই জামিন পেলেন। একইভাবে আমরা আমাদের সাবেক অর্থমন্ত্রী এস এম কিবরিয়া সাহেব হত্যাকাণ্ডে আমরা সিলেটের দ্রুত বিচার আদালতে যারা মামলা একইভাবে দেখলাম, সেখানে 11 জন আসামি আগে ছিলেন। যখন অধিকতর তদন্তের কথা আসলো, সেই অধিকতর তদন্তের মাধ্যমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সাহেবকে নিয়ে আসলেন, সিলেটের মেয়র আরিফ চৌধুরী সাহেবকে নিয়ে আসলেন, হবিগঞ্জের মেয়র জি.কে. ঘোষকে নিয়ে আসলেন। এই তদন্ত প্রক্রিয়া যখন শুরু হলো, তখন ওই পুরনো আসামিরা আইনের সুবিধারি পেলেন, তারা সবাই রিলিজ পেলেন, তারা এই মামলা থেকে জামিন পেলেন। আমরা বলছিলাম যে আজকে এখানে প্রসিকিউশন যে অবস্থানটি নিয়েছেন, আপনি একেবারে খুব চমৎকার ভাবে বলেছেন যে 9 তারিখে কি অবস্থা হবে। এখানে একটি বিষয় বলে রাখি, এই মামলাটি ঢাকা আলিয়া মাদ্রাসা ময়দানে হতো, প্রজ্ঞাপনটা ওভাবে ছিল। একটি পর্যায়ে 5ই আগস্টের পরে মাদ্রাসার ছাত্ররা ওখানে আদালত স্থাপন বন্ধ করে দিলেন। আদালত ওখানে বসলে কোনো সমস্যা ছিল না। তাদের কথা ছিল যে এই একটি কালো আইনে পরিচালিত এই আদালতকে, যেখানে নিরীহ মানুষকে হত্যা করার জন্য এখানে এই মামলা, এই আদালত বসানো হচ্ছে, এই অন্যায় কাজে, অবৈধ কাজে ঢাকা আলিয়া এবং তার ছাত্র শিক্ষক অভিভাবকরা সহায়ক শক্তি হিসাবে ভূমিকা পালন করবে না। এই চিন্তা থেকে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে তারা এই কালো আইনে স্বীকৃত এই বিচার ব্যবস্থাটি, ওই আদালতটি ওনারা বন্ধ করে দিলেন, সেখানে বসবার সুযোগ দিলেন। সরকার তাৎক্ষণিকভাবেই এই প্রজ্ঞাপনটি প্রত্যাহার করার সুযোগ ছিল, তিনি সেটা এখন বন্ধ করেননি। এই অজুহাতে যেটা বলছিলাম যে যায় লঙ্কায় সে হয় রাবণ, একদিকে মামলার যে প্লেস যেখানে মামলা আদালত বসবে, সেই আদালতে সেই প্রজ্ঞাপনটাকে আজকে পর্যন্ত তারা অক্ষুণ্ণ রেখেছে, সেটা বাতিল করে নেই। এটা একটি তারা ধোয়া হিসাবে নিচ্ছে। একইভাবে এই তদন্ত প্রক্রিয়ার সাথে সঙ্গত কারণে আমরা ওই দুটো রেফারেন্স 21 আগস্ট এবং কিবরিয়া হত্যাকাণ্ডের কথা এই জন্য বললাম যে এই রেফারেন্সটা আমাদের সামনে দৃশ্যমান। সো যেহেতু অধিকতর তদন্তের বা একটি তদন্ত কমিশন হয়েছে, আইনের এটাই হচ্ছে কাস্টমস, এটাই হচ্ছে প্রথা, এটাই হচ্ছে রেফারেন্স, যে এখন যারা ভেতরে আছেন তারা, তাদের সবাইকে জামিন দেওয়া হবে।